মমতা ব্যানার্জির গায়ে পেচ্ছাপ করে দিয়েছে এরা। আমি একজন লেখক, এক সময় নাট্যকার হিসাবে বা আমার নাটক কলকাতায় সুপার 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 হিট ছিল। আমার নাটকের নাম অনেকেই জানে, মানুষ চেয়ে ছাগলদামি। আমি আর্টিস্টদের জানি, এরা হভার করে মুখস্থ বলে। ডিরেক্টর প্রচুর ভাবে, রাইটার প্রচুর কষ্ট করে লেখে ভেবে ভেবে, আর ওরা ভর করে মুখস্থ বলে বিখ্যাত হয়ে যায়। ওই বিখ্যাত মানুষগুলো রাস্তায় এসে নেমে মিথ্যা কথা বলে একটা ইস্যু পেয়ে গেছে আর কি, করে ইস্যুটাকে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করলো। এরা বাঙালির শত্রু। আর বাঙালির মিত্র কারা? বাঙালির মিত্র কোনো চ্যানেলে দেখালো না। হারামগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে, দেখেছেন এই নিউজ? তো তৃণমূল থেকে কি ফান্ডিং আসে মানিক ফকরের কাছে? হ্যাঁ, আমি এই যে আমার দেখেছেন, আমি খুব রোগা ছিলাম আগে, খুব রোগা ছিলাম না, খেতে পেতাম না। এই দেখুন আমার পায়ের চপ্পলটা দেখুন, চপ্পলটা আমি এই কোণে বলেছি, সবাই চটি চাঁটা বলে আমি চটি পড়া শুরু করেছি, ঠিক আছে? এবার এই যে আমার চেহারাটা কেন নাগদুস নতুস হয়েছে না, তৃণমূল ফান্ডিং করে বলে। আমার জীবনটাই চলে তৃণমূলের টাকায়, কোটি কোটি টাকা আমাদের দেয়, এত কোটি টাকা দেয়। এই টাকার জন্য আমাদের তো বলতেই হবে, কিন্তু সত্যিটা তো সত্যিই রে বাবা। সত্যি হচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন, রেপিস্ট, খুনি, চিটিংবাজ, ফেরেববাজ, যাকে সিবিআই একদিন জেরা করবে আর হুড় করে সব মুখস্থগুলো বলে দেবে না? পেটে যা আছে হতে পারে। কিছু কিছু বিপ্লবী হয়তো মরে যাবে কিন্তু বলবে না, কিন্তু যারা খুনি রেপিস্ট হয় না, সে সব সময় চাইবে যে আরও 10 জনকে ধরিয়ে দিই, মানে এটা সাইকোলজি। তাহলে সিবিআইয়ের কাছে ওই লোকটা ধরা পড়েছে কখন? সঞ্জয় রায়, আজ থেকে 1 মাস কয়েকদিন আগে। তাহলে তখন সে হুড় করে বলে দিল, কিন্তু তখন সিবিআই কাউকে ধরলো না। সিবিআই কখন ধরলো? যখন দেখা গেল যে, আর যখন দেখলো দিল্লি এইমস দেখিয়ে দিচ্ছি, দিল্লি এইমসের ফরেনার্স কি বলে, আমি দেখাই দাঁড়ান, দিল্লি এইমসের ডিএনএ টেস্ট করে ডাক্তারবাবুরা বলে দিলেন ল্যাবরেটরি থেকে, হ্যাঁ, যে এই রিপোর্ট হচ্ছে, এই দেখুন রিপোর্ট হচ্ছে একজন ধর্ষণ করেছে, ডিএনএ দেখা যাচ্ছে যে ধর্ষক সেই সঞ্জয় রায়। সেই এই তো দেখিয়ে দিচ্ছি গুরুদেব, এটা হচ্ছে টেলিগ্রাফ দিল্লি, কোনো চ্যানেলে দেখালো না। হারামগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে, দেখেছেন এই নিউজ? দেখেছেন? এটাই লিখে দিয়েছে যে ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে রিপোর্ট, তাতে রেপ করেছে একজন, রেপ করেছে সঞ্জয় রায়ের সঙ্গে সব মিলে গেছে, এবং ময়নাতদন্তও মিলে গেছে। ওখানে কিন্তু ওই 150 গ্রাম বীর্যর বানানো গল্পটার বলেনি, কী লেখা আছে? সিবিআই ভয়েসেস, নো গ্যাংরে প্রুফ, ঠিক আছে, টেলিগ্রাফে। সুতরাং যা কিছু হচ্ছে, তাহলে তখন কিছু হলো না, 1 মাস পরে আমার একজন পুলিশকে বলি করে দিল, যে পুলিশগুলো এদের সঙ্গে বেইমানি করেনি, যে পুলিশগুলো, মানে আমি বলছি যে পুলিশ আজকে এই ভয়ঙ্কর বিপদের দিনে, যখন কর্পোরেট হাউস বা পৃথিবীর বড় বড় কোম্পানি, যখন ওষুধ কোম্পানির মালিকগুলো, যখন নাগরিক সমাজের মানুষরা, যখন সিপিএমের মতো দুর্ধর্ষ ভয়ঙ্কর জিনিস, যখন বিজেপির মতো শয়তানরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চাইছে, তখন কিন্তু পুলিশ মার খেয়েও বাঙালিকে বাঁচাতে চাইল, তাই তো? পুলিশ যদি 2টো গুলি করে দিত, কী হতে পারত? বাংলাদেশের মতো হয়ে যেতে পারত। কিন্তু পুলিশ তো মার খেয়ে বাংলাকে এবং বাঙালিকে বাঁচালো। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়তো বলে দিয়েছিল, এই কষ্টটা, এই দুর্দিনটা, এই বিপদটা বাঙালির স্বার্থে তোমরা একটু ত্যাগ করো, তোমরা একটু রক্ষা করো বাংলাকে। এই কথায় ভরসা রেখে তো তারা করলেন। আজকে 1 মাস পর বলছে ওই অমুক পুলিশ সে নাকি যুক্ত। আমি লিখে দিচ্ছি, সিবিআইকে আমি খুব ভালোভাবে জানি, সিবিআইয়ের বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে। আমার উকিল, আমি অ্যাপ্লিকেন্ট, উকিল হলো সিঙ্গুর মামলায় যিনি জিতেছিলেন শান্তিরঞ্জন দাস, এবং এরা টোটালটা মিথ্যাবাদী। সিবিআই জ্ঞানেশ্বরী নাশকতায় যাদের গ্রেপ্তার করেছে সিবিআই, তারা কেউ দোষী নয়, দোষী আলাদা জিনিস। সেটা tehelka.com আমার তথ্যগুলো বেরিয়েছিল। এইটা টোটাল মিথ্যাবাদী। সিবিআইয়ের দেখবেন ইস্যুটাকে ঘোরাচ্ছে, কিছুদিন পরে আস্তে 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 ইস্যুটা হালকা হয়ে যাবে। আর তিলোত্তমা মহামার, যিনি রেপড হলেন, যিনি খুন হলেন, তার মা বাবার বুক ফাঁকা হয়ে গেল, সে কিছুই বিচার পাবে না। এটা নিয়ে শুধু রাজনীতি হলো।
ফলে পুলিশদের যেভাবে ফাঁসিয়ে দিয়েছে, যে পুলিশকে কী নাম জানো, হ্যাঁ কী না, বিশ্বজিৎ মণ্ডল, তো বিশ্বজিৎ মণ্ডলকে ফাঁসিয়েছে, আমি গ্যারেন্টি দিতে পারি। এদের সব ফাঁসিয়েছে মিথ্যা করে। আর একটা কথা বলে দিই, এখানে একদিন আমি তথ্য প্রমাণ লোপাটের কথা তো উঠছে যে এরা তথ্য প্রমাণ লোপাট করছে। হামলা হলো ওখানে RG কর 14 তারিখ রাতে, তারপরে আরও দেখলাম আমরা ওখানে গিয়ে আপনার বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে কনস্ট্রাকশনের নামে, মেরামতির নামে, হিসাবও তো হয়েছে। যা দেখতে চায়, যে চোখে দুনিয়াকে দেখে, এই যে মনে হয় TV9-এ, এটা তো আদানি আম্বানিদের চ্যানেল, TV9-এ আমার অনেক বন্ধু বান্ধব আছে বড় বড় পোস্টে। TV9-এর একদিন একটা প্রোগ্রাম হচ্ছিল ডাক্তারবাবুদের নিয়ে, তো একজন RG করে সিনিয়র ডাক্তার, ওই ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি একটা কথা বলেছিলেন, আমার আবার হৃদয়টা জুড়িয়ে গেছিল। তিনি বলেছিলেন, এটা যেটা কেস, এই যে রেপ ভিকটিম, এই রেপের কেসের সবচেয়ে প্রমাণ থাকে ভিকটিমের শরীরে, মানে সমস্ত প্রমাণটা লুকিয়ে আছে ওই মেয়েটির গায়ে। কেন না, তাকে মারা, তাকে গায়ের নখ দিয়ে চিঁড়ে দেওয়া, তাকে কামড়ে দেওয়া, ঠিক আছে, তার শরীরের তার গোপনাঙ্গে যে শয়তানদের বীর্য, সমস্তটা কিন্তু সে কিন্তু প্রমাণটা নিয়ে বসে আছে। এক নম্বর প্রমাণ থাকে। দ্বিতীয় প্রমাণ কার কাছে থাকে? দ্বিতীয় প্রমাণটা থাকে যে 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 কি বলে, যে আসামি, যে অ্যাকিউজ, যে আসামি, তার সঙ্গে মিলে গেলেই তো হয়ে গেল। তাহলে সঞ্জয়ের সঙ্গে ওর মিলে গেছে, তাহলে এই অ্যাকিউজকে ঠ্যাঙালেই পেটালেই সব নাম বেরিয়ে যাবে। ওখানে এই পারিপার্শ্বিকগুলো প্রয়োজন, কিন্তু পারিপার্শ্বিকগুলো অত এসেন্সিয়াল নয়। প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা DNA টেস্টে বলে দিয়েছে এমস। দ্বিতীয়টা সমান গুরুত্বপূর্ণ, যে রেপিস্ট সে ধরা পড়ে গেছে, সে স্বীকার করেছে। তৃতীয়টা যেটাকে হাইলাইট করে প্রথম বলে প্রমাণ করে প্রচার করা হচ্ছে, এটাও একটা প্রচার। হিসাব করলে দেখা যাবে। আপনি বলুন না, সাধারণ ভাষায় কি বলছে, যে মূল তো যে রেপিস্ট, তার কাছ থেকে সবটা মিলে গেল, রেপিস্টের সঙ্গে যাকে রেপ করেছে মিলে গেল। এবার রেপিস্টকে প্রচুর মারবে, হুরুর করে সব বেরিয়ে আসবে না, তো তখনই তো সব ধরা পড়ে যাবে। ফলে এইগুলোকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য একটা কৌশল, ওটা একটা ডকুমেন্ট। ওই যে মানে আমরা অনেক সময় দেখেছি, এই রিজানুর রহমান যখন মারা গেলেন, আপনার ভিডিও মনে হয় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, লোকে দেখবে কিনা জানি না। রিজানুর রহমান যখন রেল লাইনের ধারে মরে পড়ে থাকলো, আমি গেছিলাম, তো যেখানে ওর বডিটা পড়েছিল তার 6 ফুট নাকি 10 ফুট এরিয়া এরকম ঘিরে দিয়েছিল, যেমন দেয় নাকি 5 ফুট ঘিরে দিয়েছিল। এবার আমি ওখানে দেখতে গেছি, আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি, একজন আমার পিঠে একটা প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে, টম করে আমাকে বলল চলে যাও। আমি এত ভয় পেয়েছিলাম, আমি আর পিছন দিকে তাকাইনি, আমি সোজা চলে গেছি। এসে আমি আমাদের বাংলা স্টেটসম্যানে তখন লিখতাম, বাংলা স্টেটসম্যানে মানুষদা তখন এডিটর বললো লেখো, আমি লিখলাম। সেরকম ওখানে এই যে রেপ ভিকটিমদের ঘেরা, তার যে মূল প্রমাণগুলো থাকে, তার একটা জায়গা আছে। সেই জায়গাটা হয়তো একটা নির্দিষ্ট এরিয়া, সেই জায়গাটা ঘেরা ছিল, অপরপক্ষ বলছে। তার বাইরে তো লোক থাকে, যে কোনো খুন হলো তো রাস্তাঘাটে তো তাই হয়, অ্যাক্সিডেন্ট হলো, খুন হলো, সব জায়গাটা তো আমরা এটাই দেখি। আর একটা জিনিস কি জানেন, আমি বলতে বাধ্য হচ্ছি, যে এই যে গোটা রাজ্যটাকে হিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটাও সিট তো সিপিএমের নেই। সিপিএমের সিট না থাকলেও কি আছে, বিরাট শক্তিধর ওরা, যে কোনো সময় ওরা যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। কারণ সরকারের বিভিন্ন অফিসে কিন্তু প্রচুর পরিমাণে সিপিএম, প্রচুর, ওদের সংগঠন স্ট্রং। তা না হলে এরকমভাবে ঘোল খাই দিতে পারতো না জনগণকে। এটা তো মুখ্যমন্ত্রীকে ঘোল খাওয়ায়নি, এটা জনগণকে ঘোল খাওয়াচ্ছে, গরিব মানুষকে যে ঘোল খাওয়াচ্ছে, সাধারণ মানুষকে, যাদের হসপিটাল যাওয়া ছাড়া বাঁচার উপায় নেই, তাদেরকে ঘোল খাওয়াচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সিপিএম আছে, হতে পারে। আর একটা জিনিস বলুন, এই তো আপনার ভিডিওর মাধ্যমে একটা আমি কথা বললাম, কটা লোকের কাছে যেতে পারে? 25,000, 50,000। তাও আমার ভিডিও লোকে 1 কোটি 1.5 কোটি দেখে বলে। কিন্তু আজকে অমর্ত্য সেনের মতো একজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত মানুষ যদি একটা দামি কথা বলে, তাহলে সেটা যদি ঠিকমতো প্রচার করার
যদি ভিডিও চ্যানেলগুলো যদি ঠিকমতো প্রচার না করে 150টা লোক দেখবে না? তাহলে একটি মেয়ে এই তিলোত্তমার বিষয়ে একটা শেয়ার করলো আর কোটি কোটি লোক জেনে গেল, তাহলে সেটা কেউ বিশ্বাস করলে ইউটিউবাররা বিশ্বাস করবে না। ঠিক বলছি আমি? তাহলে তার একটা পরিকল্পনা ছিল, তার একটা সিস্টেম ছিল, অর্থাৎ এই ঘটনাটা ঘটার আগে থেকে একটা প্ল্যান ছিল যে একদম ঘটনাটা সঙ্গে সঙ্গে শেয়ার করা হবে, সঙ্গে সঙ্গে ডিজাইন করা হবে, সঙ্গে সঙ্গে গল্প বানানো হবে, সঙ্গে সঙ্গে ভয়েস ওভার তো ছড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে গান বলা হবে, সঙ্গে সঙ্গে রাস্তায় নিয়ে পড়া, টোটালটা একটা প্ল্যান। এই টোটাল প্ল্যানটা হচ্ছে, এর পিছনে আছে কর্পোরেট পুঁজি, বড় বড় ওষুধ কোম্পানির মালিক আছে, নার্সিংহোমের মালিক আছে, সিপিএমের মতো কিছু শয়তান মানুষ, সিপিএম নেতৃত্ব, বিজেপির মতো ভয়াবহ হাইনার দল, আর এর বিরুদ্ধে আছে বাংলার আপামর জনগণ, দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, যাদের বাড়িতে যে সমস্ত মানুষের বাড়িতে কেউ অসুস্থ হলে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হয় জমি জায়গা বিক্রি হয়ে যাবে। একজন অসুস্থ হয়ে গেলে মানে নার্সিংহোম যাওয়ার মতো তার ক্ষমতা থাকে না। আর এই আন্দোলন হচ্ছে যারা কোনোদিন নার্সিংহোমে যায় না, যাদের পিঠে একটা ফুসকুড়ি হলে 10-20 হাজার টাকা দিয়ে পিয়ারলেসে গিয়ে শুয়ে পড়ে, তাই তো? সুতরাং এই গল্প আমরা জানি কোথা থেকে কি ঘটছে, কেন ঘটছে। আজকে বাংলার সবচেয়ে বিপদের দিনে, যেখানে 2024 সাল শেষ, 1925 সাল থেকে ওরা ঘোষণা করেছিল 24 সালের ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে 25-এ, 24-এর মধ্যে 4 কোটি 5 কোটি বাঙালি বেনাগরিক হয়ে যাবে, যেটা অমৃতা সিনহার এই আমি অর্ডারটা দেখিয়ে দিলাম, রায়টা দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের। তখন এখনও পর্যন্ত বাঙালির বিপদের দিনে কিন্তু বাঙালির পাশে দাঁড়ায়নি, বাংলার দুর্নাম করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে 150 গ্রাম বীর্য। মানুষ এই 150 গ্রাম বীর্যটাই বিশ্বাস করছে। ফলত এই বাঙালির শত্রু যারা, কিছু মানুষ আছে জ্ঞানত আর কিছু মানুষ আছে অজ্ঞানত। যারা জ্ঞানত মানুষ তাদের কপালে খুব কষ্ট। এই সিনেমা টিভির যে লোকসবগুলো রাস্তায় এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, এদেরকে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনে দেখিনি। এরা মমতা ব্যানার্জি ফ্যাপা করে না। মমতা ব্যানার্জির একটা মজা আছে, সিনেমাটিস দেখলে বিরাট আনন্দ পায় উনি, সব এমএলএ এমপি সব হয়ে যায়, বুঝতে পেরেছ? এরা পেচ্ছাপ করে দিয়েছে, মমতা ব্যানার্জির গায়ে পেচ্ছাপ করে দিয়েছে এরা। অর্থাৎ বাংলার সবচেয়ে বিপদের দিনে সবচেয়ে বিরোধিতা করেছে এই শয়তানগুলো। আমি একজন লেখক, এক সময় নাট্যকার হিসাবে, বা আমার নাটক কলকাতায় সুপার 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 হিট ছিল। আমার নাটকের নাম অনেকেই জানে, মানুষ চেয়ে ছাগলদামি। ফলে আমি এই আর্টিস্টদের, আমি সিনেমা ইন্ডাস্ট্রির লোক, আমি আর্টিস্টদের জানি, এরা হবার করে মুখস্থ বলে। ডিরেক্টর প্রচুর ভাবে, রাইটার প্রচুর কষ্ট করে লেখে ভেবে, আর ওরা ভর করে মুখস্থ বলে বিখ্যাত হয়ে যায়। ওই বিখ্যাত মানুষগুলো রাস্তায় এসে নেমে মিথ্যা কথা বলে একটা ইস্যু পেয়ে গেছে আর কি, করে ইস্যুটাকে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করলো। এরা বাঙালির শত্রু। আর বাঙালির মিত্র কারা? বাঙালির মিত্র হলো কোটি 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 বাংলার আপামর জনতার, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, যারা এই বিপদে তারা ভীত, আতঙ্কিত, যারা কিন্তু মমতা ব্যানার্জির পাশে আরও বেশি করে আসছে। কারণ মমতা ব্যানার্জি ওই যে বলছে যে পুজোর সময় এখন ডেঙ্গু চারিদিকে হচ্ছে, ডাক্তারবাবু তোমরা ভগবান, আমার মানুষগুলোকে তোমাকে বাঁচাতে হবে। তাই জন্য যেন মানে অত বড় একটা মানুষ, বিশ্বের অন্যতম একজন মানুষ মমতা ব্যানার্জি, সে যেন তাদের হাতে পায়ে ধরছে। এই বিষয়টা বাংলার প্রকৃতপক্ষে বাঙালিদের হৃদয়কে জয় করে দিয়েছে। সুতরাং তারা যদি একদিন ইচ্ছা করে ফু দেবে, তো এরা মেরে লাট করে দেবে, ওসব ডাক্তার ঘটি বাটি বেলেঘাটে হয়ে যাবে। ঠিক আছে? আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আন্দোলন করুক, আন্দোলন সবাই আমরা করছি। তিলোত্তমার বিচার চাই, খুনিদের ধরতে হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের একজনের খুনের বিচার করতে গিয়ে আমার কজনকে মেরে দিল? 29 জন মারা গেছে। আমার কাছে আরও খবর, আরও অনেক বেশি। আমার পাড়ার পাটুলির একটা ছেলে 26 না 27 বছরের দিনের সঙ্গে মারা গেল। চারিদিকে এরকম ঘটনা ঘটছে। ফলে ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারকে, আমি তো বুড়ো মানুষের ঠাকুর দেবতা বিশ্বাস করি না, তাই অভিশাপ দিতে পারছি না, তো তোমাদের ছাল চামড়া গুটিয়ে দেবে পাবলিক। এই ডাক্তারবাবু জুনিয়রদের বলছি, তোমাদের বাড়াবাড়ি কিন্তু সাধারণ মানুষ সমস্ত নজর রাখছে, তোমার বাড়ির পাশের লোকটাও নজর রাখছে। হ্যাঁ,
মানে এই পৃথিবীতে প্রথম দেখা গেল রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এগ্রিমেন্ট, সরকার এগ্রিমেন্টটা মানলো, আর আন্দোলনকারীরা তেলি হাত ফসকে গেলি বলে আন্দোলন আর মানলো না। পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। সুতরাং তোমরা পার পাবে না। তোমাদের চাকরি বাকরি কী, ভবিষ্যৎ কী সেটা তোমরা জানো। তোমরা লেখাপড়া করতে আসোনি, তোমরা চিকিৎসা করতে আসোনি, তোমরা মানবিক কারণে ডাক্তার হতে আসোনি, তোমরা এসেছো রাজনীতি করতে। তোমরা এসেছো রাজনীতি করে বাংলাকে এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে। তা আমি তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও। এই কুণাল সরকারের মতো ভয়ঙ্কর জীবরা তোমাদের পিছনে ঘুরছে, মানে বুঝে নিয়েছি যে তোমরা কোন ফাঁদে পড়েছো। এই কুণাল সরকার বলেছিল নিজামুদ্দিন মার কাছ থেকে মুসলমানরা করোনা ছড়িয়েছে। এই কুণাল সরকার বলেছিল ভ্যাকসিন নিলে সব মরে যাবে, ভ্যাকসিন নিতে হবে বলে মানুষকে শেষ করেছে। এই খুনি বদমাইশ এখনও বেঁচে আছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। এর হয়ে তোমরা তোমাদের লিডারশিপ দিচ্ছে এরা। ফলে আমি তোমাদেরকে বলছি, জুনিয়রদের বলছি, এখনও সমঝে যাও, ক্ষমা চাও জনগণের কাছে। মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, জনগণের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে কাজে যাও। তা নাহলে অদূর ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড খারাপ।